কোন আদিকালে আরব সাগর গ্রাস করে নিয়েছিল একটা আস্ত শহরকে। ভগবানের নিজের হাতের তৈরি হওয়া তকমাও তাকে সাগরের হাত থেকে নিস্তার দেয়নি। সেই ধ্বংস হয়ে যাওয়া শহরের পাশে গড়ে উঠেছে এখনকার আধুনিক শহর। মথুরা বৃন্দাবনের মতো না হলেও এই শহরের আনাচে কানাচে ভগবান শ্রীকৃষ্ণের বহু স্মৃতিচিহ্ন ছড়িয়ে আছে, যা শুনতে শুনতে আপনার শরীর শিহরিত হয়ে উঠবে নিমেষে। আমরা সোমনাথ দেখার পরে গিয়েছিলাম শ্রীকৃষ্ণের শেষ জীবনের সাক্ষী দ্বারকাতে। আজকের ভিডিওতে আমি সেই গল্পই করব। আমরা সোমনাথ থেকে এবার রওনা দিচ্ছি দ্বারকার পথে। সোমনাথের মন্দিরের সামনে একটা ট্রাভেল এজেন্ট থেকে একটা আর্টিকা বুক করেছিলাম, যেটা সোমনাথ থেকে দ্বারকা আমাদের সাইট সিং করিয়ে হোটেলে নামিয়ে দেবে। ভাড়া নেবে ৫,২০০ টাকা। মন্দিরের সামনে দাঁড়িয়ে সোমনাথ মহাদেবের উদ্দেশ্যে শেষবারের মতো প্রণাম করে নিলাম। এরপর আমাদের গাড়ি ছুটে চলল মসৃণ রাজপথ দিয়ে। রাস্তার দুপাশের দৃশ্য অনির্বাচনীয়। একটু যেতেই আমাদের সঙ্গী হলো আরব সাগরের সুনীল জলরাশি, আর তার থেকে উঠে আসা ফেনীল ও দুরন্ত ঢেউ। আমরা দাঁড়ালাম একটা বিচে, নাম মাধবপুর বিচ। আশেপাশে কোনো জনপদ নেই। মাঝখানে সমুদ্রের ধারে বালির উপর চলছে বিপুল ক্রিয়াকর্ম। গরমের হাতে কাহিল ছিলাম আগে থেকেই, তাই নেমেই প্রথমে ডাবের জল খেয়ে প্রাণ বাঁচালাম। দ্বারকা যাওয়ার পথে আমরা একটা বিচে থামলাম। বিচটার নাম মাধবপুর বিচ। বিচটা খুব সুন্দর, চারিদিকে বালি আস্তে আস্তে নেমে গিয়েছে সমুদ্রের দিকে। আমরা এখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি, বিচে একটু মজা করব। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে খেলায় মেতে উঠলাম আমরা। মাথার উপরে রোদ, আমাদের উপরে বিরূপ, তাই বেশিক্ষণ সেখানে কাটাতে পারলাম না। রওনা দিলাম আবার। এবার এসে পৌঁছালাম মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত পোরবন্দর স্ট্যান্ডে। সেখানে গাড়ি রেখে একটা অটো নিয়ে বেরোলাম সাইট সিইং করতে। প্রথমেই দেখে নিলাম মহাত্মা গান্ধীর জন্মস্থল কীর্তি মন্দির। কীর্তি মন্দিরের দেওয়ালের গায়ে গান্ধীজি ও তার মায়ের বিভিন্ন ছবি টাঙানো রয়েছে। ঠিক যেখানে গান্ধীজি ভূমিষ্ঠ হয়েছিলেন দেখলাম সেই জায়গাটাও। এরপরে অটো নিয়ে চলে এলাম সুদামা মন্দির। শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্বের সাক্ষী হিসাবে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1902 থেকে 1907 সালে জেঠোয়া রাজপরিবারের হাতে। অটো নিয়ে ফিরে এলাম পার্কিংয়ে আর চেপে বসলাম গাড়িতে। গাড়ি দ্বারকার দিকে এগিয়ে চলল। দ্বারকার প্রবেশের আগে পড়ল মূল দ্বারকা তীর্থ। এই স্থান নিয়ে অদ্ভুত এক কিংবদন্তি আছে। জরাসন্ধ যখন তার ছেলেদের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য শ্রীকৃষ্ণের পিছু নেয়, শ্রীকৃষ্ণ জরাসন্ধকে এড়িয়ে দ্বারকার দিকে পালাতে থাকেন। ভীমের হাতে জরাসন্ধ বধ হবে তা তিনি জানতেন, তাই এই পলায়ন। শ্রীকৃষ্ণ দ্বারকাতে পৌঁছানোর আগে এখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম করেন।
মন্দির দেখা শেষ করে আবার রওনা দিলাম। পৌঁছে গেলাম দ্বারকাতে। আমাদের আগে থেকে বুকিং করা হোটেল দামজিতে চেক ইন করলাম। দ্বারকায় আমাদের হোটেল দামজির রুমগুলো দেখে নিই। গেট দিয়ে ঢুকেই বাঁদিকে একটা সুন্দর বড় আয়না, তারপর দেয়ালের সঙ্গে লাগানো রয়েছে টিভি, ওইদিকে রয়েছে এসি আর পর্দা, ঘরে ফ্যানও আছে। ডান দিকে একটা ডাবল বেড, সেখানে বালিশ দিয়ে সাজানো, ওদিকে দুটো সোফা সেট, আর এদিকে একটা বেড সাইড টেবিল। ঘরগুলো বেশ সুন্দর। এবার বাথরুমটা দেখে নিই। বাথরুমের গেট দিয়ে ঢুকে ডান দিকে রয়েছে ওয়াশ বেসিন, তার আয়না, ওয়াশ বেসিন। এদিকে রয়েছে কোমোড, কোমোডের প্লাস হ্যান্ড শাওয়ার। আর একটা বাঁদিকে এখানে স্নানের জায়গা, উপরে শাওয়ার রয়েছে, নিচে কল রয়েছে, আর এদিকে একটা হ্যাঙ্গার রয়েছে। মোটের উপর ভালোই। সন্ধেবেলা হোটেল থেকে পায়ে হেঁটে দেখে এলাম দ্বারকাধীশ মন্দির। এই দ্বারকাধীশ মন্দিরেই ছিল শ্রীকৃষ্ণের রাজসভা। মন্দিরের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই দেখাতে পারলাম না। পরদিন সকালে শুরু হলো আমাদের দ্বারকার লোকাল সাইট সিইং। তবে সেই গল্প নিয়ে হাজির হব পরের পর্বে। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অবশ্যই চেপে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। খুব শীঘ্রই ফিরছি এরকম একটা নতুন বেড়ানোর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।